আজকে 4-5 দিন ধরে দেখছি আমার মেসেঞ্জারে অনেক মেসেজ করে রেখেছি যে দিদি তোমার ভিডিও কেন আসছে না, তুমি ভিডিও কেন পোস্ট করছো না এই 4-5 দিন। তো সত্যি কথা বলতে কি সত্যি আমি 4-5 দিন কোনো ভিডিও পোস্ট করছি না। তো তার কারণ তার রিজন হলো একটাই যে আমি এই 4-5 দিন আমি ভালো মতো ফোনও ইউজ করি না, আমার হাতে বেশিক্ষণ ফোনও ছিল না। তো আর আজকে সানডে, আজকে আমি নার্সিংহোম থেকে ফিরে আসার পরে মোবাইল চেক করে দেখলাম, মেসেঞ্জার চেক করে দেখছি অনেকে লিখেছে দিদি ভিডিও কেন আসছে না, তোমার ভিডিও কেন পোস্ট করছো না। তো তাদেরকে একটাই কথা বলবো যে ভিডিও না পোস্ট করার একটাই কারণ আছে, সেই রিজনটা হলো যে আমি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আজকে সানডে, আজকে নিয়ে আমি 4 দিন হয়ে গেল আমি কাজে যাইনি। তো আমার থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে মতলব থার্সডে আমি কাজে গেছিলাম, সেদিন আমার ওখানে কাজে জায়গায় গিয়ে সারাদিন কিছু খেতে ইচ্ছে করেনি। তো আমি কাউকে কিছু বলিনি আর কিছু খাইও নি, লাঞ্চও করিনি। আমি একটা পিনাটের প্যাকেট নিয়ে গেছিলাম আর একটা মিঠাই খেয়েছিলাম, বা সারাদিনের মধ্যে ওইটুকুনি আমি যা খেয়েছি। তারপর আমার বাড়ি চক্কর আসছিল। গত থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আজ নিয়ে সানডে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না এবং ভালোও নেই ততটা আমি। তো থার্সডে যখন আমি কাজে গিয়েছিলাম ওই লাঞ্চের পর থেকে আমার কোনো মনে হচ্ছিলো যেন আমার কোনো কাজ করার এনার্জি নেই, কিচ্ছু করার মতো ইচ্ছে নেই। যেখানে বসে দাঁড়াতে গেলেই আমার চক্কর আসছে, মানে মাথা ঘোরাচ্ছিল। তো ওই সময় আমি ভেবেছিলাম যে ঠিক আছে, কোনো ম্যামকেও জানাইনি, কাউকে জানাইনি। আর অফিস থেকে মেডিসিন নেওয়ার থাকে আমাদের, যে কারোর যদি শরীর অসুস্থ হয় তো অফিস থেকে আমরা ম্যামকে বলি মেডিসিন নিতে পারি। তো সেদিন আমি কোনো ম্যামদেরকেও বলিনি, জানাইও নি। আমি জানি যে বাড়িতে গিয়ে মেডিসিন নিয়ে নেবো, আর এইটুকু সময় তো আর টাইম বাকি আছে, 5টার সময় ছুটি হয়ে যাবে, আমি চলে যাবো। তো আমি তাড়াহুড়ো করে আমি ব্যাগপত্র গুছিয়ে আমি রেডি হয়ে গেছিলাম, কোনো ম্যামকেও জানাইনি কিছু না, যে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো। তারপর আমি তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে নিই আমি স্কুল ক্যাফে করে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়িতে গিয়ে প্রত্যেক দিনের মতো বাড়ি যাওয়ার পথে দোকান পড়ে আমাদের, তো ওখানে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলে দিই। সেদিন আর আমার এতটাই হিম্মত ছিল না, এতটাও এনার্জি ছিল না আমার মনের মধ্যে। তো আমি তাড়াতাড়ি রুমের মধ্যে পৌঁছে গিয়ে আগে মতলব ভমিটিং হয়ে যায় আমার। তো তারপর খুবই শরীর খারাপ। রুমে পৌঁছানোর পর যখন আমি ভমিটিং করি তারপর আমাকে খুবই টায়ার্ড লাগছিলো। মনে হচ্ছিলো যে ওই দিন উইকনেস মতলব বহুত কমজোরি মনে হচ্ছিলো আমার ভেতর থেকে। তারপর আমি স্নান সেরে চেঞ্জ করে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আমাকে ফিভার এসে গেলো, প্রচুর তেজ ফিভার চলে এলো আমাকে। তারপর আমার হাজব্যান্ড দোকানে ছিল, ওনাকে খবর দিতে ও তাড়াতাড়ি করে এসে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো। সঙ্গে তুরন্ত 1 মিনিটও দেরি করেনি, সঙ্গে এসে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপরে ডাক্তার, সত্যি আমার ভাগ্য ভালো ছিল সেদিন, ডাক্তারও সঙ্গে পেশেন্ট দেখছিলো, ডাক্তারও ওই সময়টায় মজুদ ছিল। তারপর ওই সামনে আমাদের এখানে 71 সেক্টরে যে নবজীবন ক্লিনিকে আমাকে নিয়ে যাওয়া হয়। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ডক্টরবাবু আমাকে দেখেন, আমাকে মেডিসিনও দেন, তারপরে একটা ইঞ্জেকশনও দেন। দেওয়ার পরে আমি চলে আসি বাড়িতে। তারপরে বাড়িতে চলে আসার পরে ওষুধ খেয়ে আমি মেডিসিন নিয়ে তারপর আমি স্লিপ করার পরে তারপরে এরকম থাকতে মেডিসিন নিয়েছি, তবুও যখন স্লিপ করছিলাম সেই স্লিপিং টাইমে আমার বডি পেন প্রচুর হচ্ছিলো, খুবই বডি পেন হচ্ছিলো। ডক্টরবাবুর কাছ থেকে মেডিসিন এত নিয়ে এলাম, ইঞ্জেকশনও নিয়ে এলাম। রুমে আসার পর আমি মেডিসিন নিয়েও নিলাম, তাড়াতাড়ি কিছু খেয়ে বিস্কিট খেয়ে তো আমি মেডিসিন নিয়ে নিলাম। নিয়ে আমি একটু রেস্ট করার জন্য একটু শুয়ে পড়েছি, তাতেও শান্তি নেই, এত বডি পেন হচ্ছিলো বলে বোঝানো যাবে না। তারপর সত্যি বলতে কি একটা কথা বললে হয়তো বলা হবে যে নিজের হাজব্যান্ডের নামে আর নিজের ছেলে মেয়েকে নিয়ে গর্ব করছি, এটা কিন্তু গর্ব নয়, সত্যি আমার খুব আনন্দ এবং সুখের বলতে পারো। তো সেদিন আমার হাজব্যান্ড নিজে দৌড়ে গিয়ে কাজটা সব কিছু ফেলে দিয়ে তেল গরম করলো। ফির তেল গরম করার পরে বাবা, মেয়ে, ছেলে 3 জন মিলে কেউ পা দাবাচ্ছে, কেউ হাত দাবাচ্ছে, পুরো শরীরে পিঠে, পেছনে, ব্যাক সাইডে তেল মাখাচ্ছে। এরকম করে ওরা মালিশ করতে থাকলো। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম তখন, আর সহ্য করতে না পেরে ফির আমার কান্না পাচ্ছিল। আমার কান্না দেখে আমার ছেলে মেয়ে সবাই কান্না করা শুরু করে দিয়েছে। তারপরে আমার মা চলে এলো কোথা থেকে তাড়াতাড়ি করে, দিয়ে মা এসে আবার মাথায় জল ঢালছিল, মাথা ধোয়ালো, এটা করলো ওটা করলো। ফির সব কিছু করার পরে তারপরে আমার একটু হতে আমি ফির শুয়ে পড়েছি। খুবই ফিভার ছিল তখন। তো তারপর থার্মোমিটার যখন লাগানো হয়, তো এত ফিভার ছিল 100 হবে। তো তারপর আমি মেডিসিন নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড আবার কী করলো, এত আমাকে যত্ন করলো, সব কিছু করলো, আমাকে নিয়ে এলো। এরই মধ্যে ডিউটিও গেছিলো, ডিউটি থেকে আসার পরে তারপর এত কিছু কাজ করার পরে ও একটুকুও রেস্ট নেয়নি। ফির মায়ের কাছে গেলো দোকানে, ওখান থেকে সামান টামান নিয়ে এসে ফির রান্না চাপালো। এতগুলো আমাদের ফ্যামিলিতে 6-7 জন মেম্বার আছে, বাবা মা আমরা সবাই, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে নিয়ে 7-8 জনের মেম্বার আমরা। তো সবার জন্য ও রান্না করেছে। ফির রান্না করার পরে তারপর সবাই খাওয়া দাওয়ার পরে আমি তো সেদিন আর কিছু খাইনি, কিছু একটা খেয়েছিলাম, তারপরে আর খাইনি আমি। তারপরে আমার মনে নেই এতটা যে কী খেয়েছিলাম সেদিন। তো তারপর আমি শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়লে কী হবে, তারপরে খাওয়া দাওয়ার পর সেই রাতের বেলায় সেই বডি পেন ফির শুরু হয়ে গেছে। তারপরে সেই রাতটা 2-2:30টার মতো হবে, 2-2:30টার হবে, কেউ শুরু হয়নি। না আমার হাজব্যান্ড শুয়ে আছে, ও তো শুতেই পারছে না। আমি যত জেগে বসে আছি, আমি যত কান্না করছি, ও আমার পাশে বসে আছে, কখন পা টিপে দিচ্ছে, কখন হাত টিপে দিচ্ছে, কখন মাথা টিপে দিচ্ছে। আমার মেয়েও কান্না করছে বসে, ছেলেও বসে আছে। 2-2:30টা অবধি সেদিন আমরা সবাই জেগেছিলাম। তারপর ভোরের দিকে একটু ঘুম আসছিল। আর তারপর মর্নিংয়েই আমার হাজব্যান্ড আমাকে জাগিয়ে বলছে যে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো।
তো আমিও রেডি হয়ে পড়লাম তাড়াতাড়ি করে। আর মানে তার আগের দিন যেখানে আমাকে নিয়ে গিয়েছিলো নবজীবন ক্লিনিকে, এটাই হচ্ছে তার প্রেসক্রিপশান। তো ওখানে নিয়ে গেছিলো, ওখানেই আবার দুবার নিয়ে গেছিলো। তো আমাকে বলছিল বাবা মা সবাই বলছিল তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো। তখন আমি বলছি কি একবার দেখিয়েছি তো ফির আরেকবার দেখিয়ে নিই, তো ওষুধ হয়তো মেডিসিন হয়তো চেঞ্জ করে দিতে পারে, দিলে হয়তো ভালো হয়ে যাবে। কেন প্রথমে তো ডক্টরবাবুরা সবাই কম ডোজের ওষুধ দেয়, তারপরে হচ্ছে আবার একটু বাড়িয়েই দেয়। তো ওই জন্য আমি বলছিলাম যে একবার যখন ওনার কাছ থেকে মেডিসিন নিয়ে এসেছি তো আরেকবার আমি দেখিয়ে নিয়ে আসি। তো আমার কথাতেই কিন্তু গিয়েছিল। তো ওখানে যাওয়ার পর আবার আমাকে মেডিসিন তো চেঞ্জ করে দিল, আবার আমাকে কী করলো, আবার ইঞ্জেকশন দিল ওখানে। ফির ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে মানে আমার এত কমজোর লাগছিলো, আমি এতটাই মানে উইকনেস ফিল করছিলাম কি বলবো। তারপরে ওখান থেকে ফির আমার হাজব্যান্ড ফ্রুট কিনে নিয়ে এলো, সব কিছু নিয়ে এলো। আবার রুমে এসে আমি খেলাম, খেয়ে দিয়ে তারপরে মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পরে তাও আমার ঠিক কমছে না, আর ঠিক হচ্ছে না, আরও যেন বেশি হচ্ছে। তারপরে হওয়ার পরে তখন সেই দিন বাবা আমাকে বললো যে না এখানে আর দেখিয়ে লাভ নেই, তো একটা রিপোর্ট করা হোক। তারপরে ওই নবজীবন ক্লিনিকে গিয়েই আমি মানে ব্লাড টেস্ট করিয়েছিলাম। সেকেন্ড দিন মর্নিংয়ে যখন আমার হাজব্যান্ড মানে আমার যখন ফিভার কম ছিল না, তো আমাকে ফির দুবার ডক্টরের কাছে যখন নিয়ে যায়, তো ওখানে নিয়ে যাওয়ার পরে মানে ডক্টরবাবুকে বলতে ডক্টরবাবু ফির দুবার ওই ইঞ্জেকশন লাগালো, ফির মেডিসিনও চেঞ্জ করে দিল। তারপর আমি সাথে সাথে ডক্টরবাবুর পরামর্শে আমি ব্লাড রিপোর্টটাও করিয়ে নিলাম। তো এখানে ব্লাড রিপোর্ট না আমার দুই রকমের হয়েছে। একটা হচ্ছে এই ফার্স্ট পেজে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট যে মানে টেস্টটা হয়েছে সেটা হচ্ছে ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন, তারপরে তোমার গ্লুকোজ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো সব মানে কতটা পরিমাণে কী ব্যাপার আছে এগুলো করার জন্য। আর সেকেন্ড যেটা হয়েছে এখানে আরও একটা আছে রিপোর্ট, এটা সেকেন্ড যেটা হয়েছে এটা হচ্ছে টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো হয়েছে কিনা এগুলো টেস্ট করার জন্য। তো দুটো টেস্ট হয়েছে আমার, দু রকমের টেস্ট হয়েছিল। আর এই রিপোর্টটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে দিল যে এই রিপোর্টটা মানে আমি ওখানে সাথে সাথে ব্লাড দিয়ে আমি চলে এসেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড ফ্রুট কিনে নিয়ে এলো মানে খাবার জন্য। তারপরে রুমে আসার পরে তারপরে বলছে যে আমি বলছি কখন রিপোর্ট দেবে, বলছে 5:30 নাগাদ দেবে। তো ও বিকেলে আমি আর যাইনি, ও নিতে গিয়েছিল, নিজেই রিপোর্ট নিতে গিয়েছিল। তারপরে তখন বিকেল 5:30-6টা নাগাদ খুবই বৃষ্টি হচ্ছিল, মানে আমাদের এখানে 71 সেক্টরে তো বৃষ্টি হচ্ছিলো, তারই মধ্যে ও গিয়েছিল তখন। তারপর আমার হাজব্যান্ড যখন মানে 71 সেক্টর ওখানে নবজীবন ক্লিনিকে যখন পৌঁছায়, তারপর ডক্টরবাবু আমার হাজব্যান্ডের হাতে যখন রিপোর্টটা দেয় তো বলেছিল যে আমি পারবো না, আর খুব সিরিয়াস হয়ে গেছে, আমি হসপিটালে বাচ্চা করে হসপিটালের কথা বলছি, ওখানে গিয়ে অ্যাডমিট করাও তোমার ওয়াইফকে। তখন আমার মানে হাজব্যান্ড খুবই হকচকিয়ে গিয়েছিল, মানে খুবই টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল যে কী করবে না করবে। তারপরে বাবা মা ছিল, যেহেতু বাবা মা আছে, বাবা মাদেরও জানাতে হবে, সব কিছু করতে হবে। তো ও তাড়াতাড়ি ওখান থেকে রিপোর্টটা নিয়ে মানে ওনাকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে। তো বলছে যে টাইফয়েড তো হয়েছে, টাইফয়েড খুব মানে বড়সড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে হয়ে গেছে টাইফয়েডটা। আর তার উপরে আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে না মানে প্লেটলেট নামক একটা যে এগুলো থাকে, তো ওনার প্লেটলেটের কাজ হচ্ছে, আমার প্লেটলেট ডাউন হয়ে গেছিলো। তো প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত গণনা করা, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার পরিমাণ মাপা এবং তাদের নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে প্লেটলেটের কাজ। তো আর অস্থি মজ্জা তৈরি করা, বৃদ্ধি ঘটানো যেটাকে বলে। তো এটাই ছিল প্লেটলেটের কাজ, আর এটাই আমার একদম ডাউন হয়ে গেছিলো। তো একটি স্বাভাবিক ডক্টরের হিসেবে একটি স্বাভাবিক মানুষের শরীরে 1.5 লক্ষ থেকে 4.5 মানে 4.5 লক্ষ মানে থাকে এটা। তো আমার শরীরে ছিল 0.40। তো আমার শরীরে ওই প্লেটলেটের মাত্রাটা মানে 4 ভাগের 1 ভাগ বললেও বেশি বলা হবে, অনেক কম ছিল। তো ডাক্তারবাবু ওই জন্য মানে তুরন্ত বলে দিয়েছিল যে এটা সিরিয়াস কেস, তো আমি পারবো না, আমি হ্যান্ডেল করছি অন্য কোথাও। আর মানে বাচ্চাপুরে হসপিটালে তুমি তোমার ওয়াইফকে নিয়ে গিয়ে অ্যাডমিট করো। তো ওখানে যাওয়ার পর মানে ওখানে যায়নি। তারপরে আমার হাজব্যান্ড শুনে সেই বৃষ্টির মধ্যে ভিজে দৌড়ে এসছে বাবা মার কাছে, যে বাবা মা যখন আছে ওনাদেরকেও জানিয়ে কাজটা করতে হবে। তারপরে ও একদম কান্না। তারপরে যখন মানে ডক্টরবাবু যখন বললো একদম সিরিয়াস, মানে আমার ব্যাপারটা কী হয়েছিল, একদম টাইফয়েড আছে, এত বাড়াবাড়ি হয়ে গেছে, তার উপরে হচ্ছে প্লেটলেট ডাউন। তো আমার শরীরে না রক্ত চলাচল, যেটা রক্ত সার্কুলার হয়, ব্লাড সার্কুলার হয়, তো সেই নার্ভগুলো না একদম বসে গেছিলো, আর তার মধ্যে ব্লাডগুলো জমে গেছিলো, আর কালো রঙ হয়ে গেছিলো। ব্লাড সবসময় রেড কালারের হয়, তো আমারটা ব্ল্যাক হয়ে গেছিলো। তো এই জন্য ডক্টরবাবু তুরন্ত মানা করে দিয়েছিল হসপিটালে অ্যাডমিট করানোর জন্য। তো ও এসে ফির যখন বাবা মাকে দোকানে গিয়ে আমাকে এসে আগে জানিয়েছে, তো আমি শোনার সঙ্গে সঙ্গে আমি কান্নায় ভেঙে পড়েছি। আমার মেয়ে শুনে কী সব আনাপ বকছিল। তারপর ও বাবা মার কাছে দোকানে গেল, বাবা বলছে যে আমার চেনা জানা একটা ডাক্তার এখানে আছে 34 সেক্টরে একটা ভালো ডাক্তার আছে, তো ওখানে আমি নিয়ে যাবো, আমি কোনো হসপিটালে অ্যাডমিট করাবো না। তো বাবার কথা মতো আমার হাজব্যান্ড রুমে এলো। তারপরে আমি জলদি করে মানে তৈয়ার হয়ে নিলাম। তৈয়ার হওয়ার পরে তারপরে ছেলে মেয়েকে বাবা মাকে বলে কয়ে রেখে তারপরে আমার হাজব্যান্ড আর বাবা দুজনে আমরা গাড়ি ঠিক করে আমাকে নিয়ে গেল 34 সেক্টরে ওখানে। আর ওখানে যে ডক্টরবাবু ছিলেন উনি ছিলেন মানে আর্মিতে মানে ডক্টরি করতেন, আর্মিদের সঙ্গেই থাকতেন। এখন মানে রিটায়ার্ড হয়ে গেছে, এখন অবসরপ্রাপ্ত। এখন মানে ওখানেই থাকে, নিজের ক্লিনিক আছে, নিজের চেম্বার আছে, নিজের মানে নার্সিংহোম মতো বেড লাগিয়ে রেখেছে, ওখানেই সব কিছু মানে পেশেন্টের দেখাশোনা করে, সব কিছু করে। তো খুবই ভালো ডক্টরবাবু। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আমার রিপোর্টটা দেখে, এখান থেকে তো রিপোর্ট আমি করে নিয়ে গিয়েছিলাম, তো আমার রিপোর্টটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মানে বাবাকে আর আমার হাজব্যান্ডকে বলছে যে পেশেন্টকে তুমি এখন নিয়ে এসেছো কেন, একদম শেষ অবস্থা হলে তোমরা দৌড়ে চলে আসো ডাক্তারের কাছে। তো এরকমভাবে বলছিল, তখন আমাদের খুব মনটা খারাপ হয়ে গেল। তারপরে বলছে কোনো ব্যাপার নয়। আর সত্যি খুব মানে ডক্টরবাবু সত্যি খুব ভালোই ছিল, এবং ভগবান তুল্য, ভগবানের আসনেই বসানো যায় নাকে। তো উনি আমাকে সাথে সাথে টেস্ট করলো, কিছু টেস্ট করার পরে তারপরে আমাকে বললো যে একটা ইঞ্জেকশন দিতে হবে, আর পরিস্থিতি খুবই খারাপ, আর যদি মানে এটা আমার
তারপর ডক্টরবাবু উনি কী করলেন, মানে রিপোর্টটা দেখার পরে বললেন যে মানে এটাই বললেন শুধু যে এই রিপোর্টে যেসব এগুলো দেখাচ্ছে, রিপোর্টগুলো দেখাচ্ছে যে মানে তোমার মেয়ে যদি মানে আর একটা দিন যদি দেরি হয়ে যেত নিয়ে আসতে, তো যেটা হচ্ছে ওই যে প্লেটলেটটা যেটা আমার ডাউন হয়ে গেছিলো ওটা যে 0.48 শায়দ, হ্যাঁ 0.48 ছিল, তো ওটা যদি আর 10% মানে 10,000 যদি কমে যেত, তো ওটা মানে আমাকে আজকে তাহলে মানে 2 বোতল মানে ব্লাড দিতে হতো, 2 bottles ব্লাড আমাকে ডোনেট করতে হতো। তো এরকমভাবে বলছে মানে ভগবান আছে তোমাদের সঙ্গে যে সাথে সাথে মেয়েটাকে নিয়ে আসছো, আর সাথে সাথে মানে একদম তো শেষ অবস্থায় নিয়ে এসছো, মানে আমি আপাতত তোমাদেরকে কথা দিচ্ছি আমি যখন আছি কোনো কিছু হবে না, তোমার মেয়েকে আমি সুস্থ করে দেবো। তারপরে ওই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমার এখান থেকে আবার এই হাতটা থেকে রাইট হ্যান্ড থেকে আমার ব্লাড নিল, ব্লাড নিয়ে একটা ইঞ্জেকশনের মধ্যে ওটাকে পুশ করলো, পুশ করার পরে ওটাই ব্লাডটা মিলিয়ে দেখছে যে মানে মেডিসিনের সঙ্গে মিলছে কিনা, যে সত্যিকারে যদি কোনো ইঞ্জেকশন লাগায় এখন তো ওই ব্লাডের মধ্যে ওটা যাবে কেন, কেননা আমার শরীরে ব্লাডটা তো একদম জমে গেছিলো আর ব্ল্যাক হয়ে গেছিলো, তো ওটা যাবে কিনা উনি প্রথমে এটা পরীক্ষা করছিলেন। তো পরীক্ষা করার পরে বলছে যে হ্যাঁ এটা ধীরে ধীরে ঠিক হবে। তো আমাকে তখনই একটা মানে কড়া ডোজের একটা ইঞ্জেকশন, তারপর কড়া ডোজের একটা ইঞ্জেকশন দেওয়ার পর তারপর ওইখান থেকে মানে ওখানেই আমাকে অ্যাডমিট করানো হলো। তারপর ওখান থেকেই আমার ট্রিটমেন্ট শুরু হলো, আর খুব কেয়ারফুলিভাবে আমার ট্রিটমেন্ট চললো। আর ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, যেমন ওনার কথাবার্তা, যেমন চালচলন, যেমন কথাবার্তা তেমনই উনি, আর খুবই বয়স্ক ডক্টরবাবু ছিলেন, খুবই ভালো ছিলেন। তো আমাকে ট্রিটমেন্ট করলো, তারপর ওখানে আমাকে ফির স্যালাইনও দেওয়া হলো ওখানে ইঞ্জেকশনের সঙ্গে। এটা ছিল কালকে কটা দিকে আমরা গেছিলাম, 4:30-5টা নাগাদ আমরা গেছিলাম ওখানে, মানে 1 ঘন্টার মধ্যে ফির পৌঁছে গেছি, দিয়ে অ্যাডমিট করানো হয়েছিল। তারপর উনি বললেন যে কালকে একবার মানে আজকে যেটা দেওয়া হচ্ছে এটা হয়ে গেলে পরে কালকের আবার 2টো দিতে হবে, মানে 2টো স্যালাইন চড়াতে হবে। তো ওই স্যালাইনের মধ্যে আজকের আমাকে মানে 15খানা মানে ইঞ্জেকশন আমার 2টো স্যালাইনের মধ্যে দেওয়া হয়েছে। তারপরে এটা এক্সট্রা ছিল আরও 5টা আমাকে আলাদা ইঞ্জেকশন দেওয়া হলো। দেওয়ার পরে মানে এখন আমি অলরেডি আগে থেকে একটু অনেকটা সুস্থ আছি, আর আমি আজকে দুপুরেই চলে এসেছি। তো আমাকে বলেছে যে এখানে আর ওখানে না বেশি এখন পেশেন্ট রাখা হয় না, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তারপর বিশেষ করে আমার ছেলে মেয়ে বাড়িতে ছিল, কে দেখবে, কোথায় থাকবে না থাকবে, এই নিয়ে আমরা চলে এলাম। তো আমাদের অনেক মেডিসিনও দিয়েছে, সব কিছু দিয়েছে। এখন আপাতত আমি মানে ওখান থেকে মানে নার্সিংহোম থেকে ওখান থেকে আসার পরে আমি এখন রুমেই আছি। আর ওখানে তো এত ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এত স্যালাইন দেওয়া হয়েছে, তারপরেও আমাকে এত মেডিসিন দেওয়া হয়েছে মানে বাড়িতে খাবার জন্য, ট্রিটমেন্টের জন্য। তারপরে খাবার একটা মানে তালিকা তৈরি করে দিয়েছে, লিস্ট বানিয়ে দিয়েছে কী কী খেতে হবে না খেতে হবে। তো ডক্টরবাবু উনি বলেছেন যে খাবারও খাও, খাবারের সঙ্গে সঙ্গে এই মেডিসিনগুলো নাও। তারপর ওয়েডনেসডেতে ফির আবার আমাকে যেতে বলেছে, আবার স্যালাইন চড়ানো হবে, কেন আমার প্লেটলেটটা এতটাই ডাউন হয়ে গেছে বেশি যে ওটাকে ঠিক করার জন্য 1 সপ্তাহ আমার কাছে টাইম নিয়েছে। 1 সপ্তাহে আমাকে আবার 2বার যেতে হবে, মানে চড়ানোর জন্য, স্যালাইন চড়ানোর জন্য। চেক করবে, তারপরে একবার ব্লাড রিপোর্ট হবে, তারপরে চেক করবে যে এটা ঠিক হয়েছে কিনা, কন্ট্রোলে এসছে কিনা। তো এখন আমি বর্তমান এখন আছি, তবে ততটাও সুস্থ নেই। তবে যিনি ডক্টরবাবু ছিলেন ওখানকার, যে আর্মির যে ডক্টরবাবু ছিলেন, ওনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ, মতলব ধন্যবাদ বললেও বলা খুবই কম হবে। তো বলে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। উনি সত্যি ভগবান, আমাকে একদম মরার হাত থেকে বাঁচিয়ে এনেছে। আর এতটাই যখন এখন সুস্থ আছি, আশা করছি ভগবানের দয়ায় আমি সুস্থ হয়ে যাব। তো ভগবান ওনার ভালো করুন। আর এই 2টা-3টা রাত আমার কীভাবে কেটেছে, আমি কালকে সারা রাত 5 মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারিনি, ঘুমোইনি একটুকুর জন্য। আমার জন্য আমার হাজব্যান্ডও পরিচান হচ্ছে, ছেলে মেয়েও পরিচান হচ্ছে। মানে আমি বসে আছি, ওরা দেখে বসছে, আমি একটু চলাফেরা করছি, রাতের বেলাতে চলাফেরা করছি, ওরাও আমার সঙ্গে দাঁড়িয়ে বিছানার মধ্যে বসে আছে। তো পুরো সারা রাত আমি কালকে ঘুমোইনি ওখানে। তারপরে আজকের মানে আমাকে 1 ঘন্টার মধ্যে মানে দুটো বড় স্যালাইন আর একটা 250 গ্রামের একটা 200 গ্রামের একটা ফাইল, ওটা পেটের জন্য, মানে পেটটাকে ঠিক রাখার জন্য ওটা দিয়েছিল। তো 1 ঘন্টার মধ্যে আর ওতে 15টা ইঞ্জেকশন পুশ করা হয়েছিল ওর মধ্যে, ওই স্যালাইনটার মধ্যে। তাহলে ভাবো কতটা ডোজ করা ছিল আর কতটা আমি সহ্য ক্ষমতা ছিল, কতটা সহ্য করেছি। তো উনি তো সবসময়, ডক্টরবাবু সবসময় বলতেন কিচ্ছু ভয় নেই, কিছু নেই। তবু যখন আমাকে মানে 15টা ইঞ্জেকশন যখন ওই স্যালাইনের মধ্যে পুশ করা হয়, তখন আমার মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখনই ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে উনি আবার একটা ইঞ্জেকশন দিল, যেটাতে এটা কমে গেছে, যে আমার শ্বাস ফুলছিল যে ওটা কমে গেছে। তারপর আমি তো বাড়ি চলে এলাম, এখন বর্তমানে রুমে আছি, আবার যেতে হবে ওয়েডনেসডে সানডে, 2 দিন আমাকে আবার যেতে হবে। তো এখন এই অবধি যা কিছু বলার ছিল, এই জন্য ভিডিও বানাতে পারিনি। আর এই প্রেসক্রিপশনটা ছিল ওখানকারই, ওই যে বড় ডাক্তার যেনার কাছে আমি দেখিয়েছি, যেনার নার্সিংহোমে। তো এটা দেখতে এতটুকুনি হলেও কোনো ব্যাপার নয়, ডক্টরবাবু কিন্তু খুবই বড় আর খুবই ভালো, খুবই মানে ভগবান তুল্য আমি বলছি। তো সবাই মানে আমি এরপরে এটাই বলার ছিল যে এটাই রিজন ছিল আমার ভিডিও না দেওয়ার, ভিডিও না পোস্ট করার। এরপরে যতদিন রুমে আছি, যতদিন ততদিন চেষ্টা করবো ভিডিও রাখার জন্য, ভিডিও পোস্ট করার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থেকো। আমার সব এফবি ফ্রেন্ডদেরকে অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর। সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। টাটা।